খাও মাও খাও সত্যিপুটের গল্প হরর স্টোরি নিয়ে চলে এলাম তোমাদের সকলের সামনে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আবার নিয়ে চলে এসেছি আজকে সত্যপুটের গল্পের অবলম্বনে একটি সত্য গল্প, যেটা গুজরাটের খাদা বলে একটা জায়গা আছে, সেখানকার ঘটনা। 2016-তে যে ঘটনাটা ঘটেছিল, সেটা 2016 অবধি থেমেছিল তা নয়, 16, 17, 18 এইভাবে চলতেই আছে। আজ হয়তো সেই ঘটনাটার খানিকটা নির্মূল হলেও পুরোপুরি যে নির্মূল হয়েছে সেটা বলা চলে না। তো চলো, সেরকমই একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমার খুব প্রিয় একজন মানুষ, খুব 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 প্রিয় একজন মানুষ, সে আমাকে এই গল্পটা বলেছে। তার সাথে এখন আর কোনো কথা নেই বা কোনো কন্ট্যাক্ট নেই। সে আমাকে বলেছিল গল্পটা সেই মুহূর্তে। তাকে অনেক ধন্যবাদ যে আমাকে সেই গল্পটা জানানোর জন্য। যেহেতু আমি ব্লগ বানাই, তাদের সবাই জানে, তো সবাইকেই বলে রেখেছি কম বেশি। তো ভেবেছিলাম যে তার গল্পটা বলা হয়তো হবে না, তো তারপরে দেখলাম না, আজকে ফাইনালি অনেক দিন বাদে একটু টাইম পেলাম। তো ছাদে, দেখতেই পাচ্ছ, ছাদে এসে আমি ব্লগটা শুরু করেছি। তো যাই হোক, গল্পটা আমি বলবো। সেই প্রিয় মানুষকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এত সুন্দর একটা গল্প উপহার দিয়েছে। তবে হ্যাঁ, এই গল্পটা ভয়ের, অবশ্যই ভয়ের। তো সে এখন সেখানেই থাকে। তো চলো, তোমাদের সাথে গল্পটা এবার পুরোপুরি শেয়ার করি। তো গুজরাটের একটি খাদা বলে জায়গা আছে, সেই জায়গার ঘটনা। গুজরাটে তো প্রচুর জায়গা আছে, তো সেরকমই খাদা বলে একটি জায়গা আছে। সেই খাদা বলে জায়গাটি, এই ঘটনাটি। তো প্রথমেই যেটা বলবো, 2016-তে একজন মানে যেমন জমি দেখতে যায় না প্রমোটাররা, সেরকম একজনের মাথায় ছিল যে একটা ভালো জায়গায় বেশ সুন্দর একটা কারখানা তৈরি করবে। তো যে লাইনে থাকে এরকম কারণ গুজরাটের আশেপাশেই সুরাট ফুরাট এই সব জায়গাতেই উনি থাকতো। তো একদিন ওখানে এরকম ঘুরতে ঘুরতে আসে, এসে একটা জায়গা দেখতে পায়। তো জায়গাটা ছিল পরিত্যক্ত বলতে যে জায়গাটা বহু মানে পুরনো। ওখানে মানে অনেক বস্তি ফস্তি আগে ছিল, কোনোভাবে হয়তো বস্তিটা ভেঙে গেছে, ভেঙে অনেক মানুষের মারা গেছে। সেখানে এখন মানে আবর্জনা সব ফেলা হতো, নোংরা পরিত্যক্ত একটা জায়গা। ওখানে মানে সেরকম সচরাচর কেউ যেত না। তো সেরকম একটা জায়গা বহু বছর ধরে পড়ে থাকে। তো 2016-তে সেই মালিকের চোখে পড়ে যে ওখানে একটা জায়গা রয়েছে। তো এখন কি করবে সেই জায়গায়? তো সেই জায়গাটা কেনার কথা বলে এবং জমির যে মালিক তাকে খুঁজে বার করা হয়। খুঁজে বার করে সেখানে জায়গাটা নিয়ে আলোচনা, মানে কথাবার্তা বলে, ওখানে খুব জলের দামে, মানে একদম 5 লাখ টাকায় বেশ অনেকটা জায়গা। কত কাটা একটা কোম্পানি হতে গেলে যতটা ঠিক জায়গা লাগে, এবার তোমরা বুঝে নাও এবার কত কাটার ওপরে সেটা এত বছর বাদে এসে সেটা আমাকে সে ডিটেলসে বলেনি যে কত কাটার উপরে ওই মানে কারখানা প্লাস আলাদা একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। তো আমাকে শুধু এইটুকুনি বলা হয়েছিল যে ওই জমিটা 5 লাখ টাকায় কেনা হয়েছে। আর বিশাল বড় জমি, যেখানে আজকে দাঁড়িয়ে হাজার হাজার লোক কাজ করছে, তাদের জীবন নির্বাহ করছে আর কি বলবো। তো সেরকমই একটা জায়গায়। তো প্রথম যখন ওখানে যায়, ওখানে বিল্ডিং তৈরি হয়, কোনো রকম প্রবলেম হয় না, যেরকম সব রীতি রেওয়াজ মেনে পুজো আচ্চা করে সব রকমভাবেই ওখানে একটা কোম্পানি তৈরি হয়। তৈরি হওয়ার পরে এবার কি, ফার্স্ট যেটা প্রয়োজন হয়, এগুলো তো তৈরি করতে একটা হিউজ টাইম চলেই যায়। তো তারপর যখন তৈরি করা হয়ে যায় বা লোকজন আসা যাওয়া, সবার ফার্স্ট একজন দারোয়ানকে লাগে, যেটাকে বলে সিকিউরিটি গার্ড। তো একজন সিকিউরিটি গার্ডের তালাশ চলে। তো সেখানে আসে একজন হঠাৎই নাগর মামা বলে একজন ব্যক্তি, যার নাম নাগর সামথিং কিছু একটা। তো সবাই ওখানে নাগর মামা নামেই উনি পরিচিত। জানি না সে ভিডিওটা দেখবে কিনা। আর আমি বাংলায় বলছি, উনি হিন্দি ছাড়া হয়তো মেবি বোঝে না, বাংলা বোঝে না। তো নাগর মামা বলে একজনা, সে ওখানে এক একটা হয় না পাড়াতে দেখবে, কেউ যদি বয়স্ক বুড়ো হয়ে যায়, সে যদি একবার দাদা হয়ে যায় তো দাদাই সবার কাছে, ছোট বড় এরকম একটা ব্যাপার। তাদের সিকিউরিটি যিনি ছিল তিনি হলেন নাগর মামা। তো যাই হোক, নাগর মামা আসলো, এসে ওখানে মানে কাজটা পেলো। পাওয়ার পরে ওখানে একটা ফেসিলিটি আছে, যারা এই কোম্পানিতে কাজ করে তাদেরকে রুম দেওয়া হয়। যদি ব্যাচেলার ছেলেপেলে থাকে তাহলে একটা রুমের মধ্যে 3 জন কি 4 জন একসাথে থাকতে দেওয়া হয়। আবার উল্টো দিকে যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকে তার জন্যও আলাদা রয়েছে। আর যেহেতু কোম্পানিটা একদম নতুন তৈরি হয়েছিল, তখন দোতলা বলে কিছু ছিল না, জাস্ট একতলাতে পরপর ঘর ছিল। যে ফার্স্ট ঘরটা নাগর মামাকে যে ঘরটা দেওয়া হয়েছিল, সেই ঘরটারই একটা গল্প বলবো।
তার থেকেও বড় কথা, মানে অফিসের যে অফিস রুম যেটাকে বলা হয়, যেটা পার্সোনাল একদম, সেখানেও এই জিনিসটা কন্টিনিউ চলতো, ইভেন এখনও চলে, কিছুটা চলে। তো দেন নাগর মামাকে একটা ঘর দেওয়া হয়েছে। তো দেওয়ার পর তার ফ্যামিলি নিয়ে, তার মেয়ে আছে, মেয়ে আছে, ছেলে আছে, প্লাস বউ আছে, সবাইকে নিয়ে একসাথে চলে আসলো। চলে এসে যখন রয়েছে, রাত্রেবেলা তো নাইট ডিউটিও থাকে, ডে থেকেই থাকে, উনি একাই পুরো টাইমটা সামলায়। তো মানুষটা ঘুম পেয়ে গেছে, তো উনি ঘুমিয়ে পড়েছে। তো ওই যে জায়গাটায় ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পর কি হয়েছে, দেখছে কে জানি ঘুমের ঘরে মনে হচ্ছে কে জানি সপাটে ঠাস ঠাস করে দুটো চড় মারছে। তো যথারীতি একটা ঘুমের ঘরে মানুষ ভাবছে স্বপ্ন দেখছি, তাকিয়ে তো হালকা পাতলা একটা আবহাওয়া, তাকিয়ে তো দেখতে কেউ নেই, ভাবছে স্বপ্ন দেখছি নাকি, আবার ঘুমিয়ে পড়েছে, আবার টেসে চড় মারছে, আর কোনো উপদ্রব নয়, শুধু চড় মারছে। তো যাই হোক, প্রথম দিন অতটা গুরুত্ব দেয়নি, যে হয়তো আরও সব ছেলেপেলে এসেছে, কেউ হয়তো ইয়ার্কি মারছে, ঘুমিয়ে গেছে। তারপরের দিন সেম ঘটনা, সেখানেও ভেবেছে আড্ডা ইয়ার্কি মারছে, ঘুমিয়ে গেছে। এবার তার পাশেই ছিল সুরেশ ভাই। এই যে সুরেশ ভাইয়ের কথাটা বলছি, ইনি কিন্তু আদত এই জায়গাটা খোঁজ দিয়েছিল এই সুরেশ ভাই। মানে এখানে যে একটা জমি আছে বা এই জমিটা জলের দামে বিক্রি হচ্ছে, এটার খোঁজ কিন্তু পুরোই দিয়েছিল এই সুরেশ ভাই। তো যাই হোক, তো তাকেও বলা হয়, সে বলছে দেখো কোনো কেউ আড্ডা টাড্ডা মারছে। এইবার যাই হোক, যথারীতি এরকম দীর্ঘদিন ধরে 2-3 দিন ধরে চলতে থাকে। তো চলার পর তখন সে তার বউকে জানায়, মানে নাগর মামা তার বউকে জানায় যে আমার সাথে এটা হচ্ছে, বলে যে এরকম হয়েছে। তো নাগর মামার বউ যেহেতু একদম গ্রাম্য পরিবেশে মানুষ, একদম গ্রামের, তো তাদের একটা গুনিন টুনিন, তারপরে ঝাড়ফুঁক, এই ব্যাপারগুলো না তাদের মধ্যে অলওয়েজ রয়েছে। তো তারা সাথে সাথে সে বুঝতে পেরে, মানে নাগর মামার ওয়াইফ বুঝতে পেরে নাগর মামাকে শুধু একটা কথা বলে যে এই রুমটা ছেড়ে দাও, এই রুমটায় থাকতে হবে না, এই রুমটা যথারীতি ছেড়ে দাও। একটু মনে হয় প্রবলেম হচ্ছে, দেখাতে দাঁড়াও। হ্যাঁ, তো এই রুমটা ছেড়ে দাও, এই রুমে থাকার কোনো প্রয়োজন নেই। তো যথারীতি ওই রুমটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মানে যেহেতু ওপরে কোনো বিল্ডিং হয়নি বা ওপরে কোনো ঘর হয়নি, তো অন্য ঘরে শিফট করে, ওই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। এবার যথারীতি কোম্পানির মালিক তো লোক ঢোকাবে না, মানে লোক ঢোকাবে, বা একটা কোম্পানি হয়েছে, সেখানে যদি মেশিন নাই চলে তাহলে সেটা থেকে টাকাটা ইনকাম হবে কোথা থেকে? তাই স্বাভাবিকভাবে প্রচুর লোক ঢোকাচ্ছে। এবার এটারই প্রচুর লোক ঢোকাচ্ছে। তো দেন এটারই একটা শাখা ছিল, সাঁতার বলে একটা জায়গা, ওই গুজরাটের মধ্যেই সাঁপার বলে একটা জায়গা, সেইখানে। আচ্ছা যাই হোক, সেইখানে শাখা ছিল। এবার সেটা কোনো একটা কারণের জন্য বন্ধ হয়ে যাওয়ায় ওখানকার যে অপারেটর বা ওখানকার যে কর্মচারীরা সব চলে আসে এই কোম্পানিটায়, এই খাদার বলে যে জায়গাটা, সেই জায়গার কোম্পানিতে এসে যোগ নেয়। তো এখানে এসে যখন জয়েন করে, তখন রাজ বলে একজন অপারেটর থাকে, তার সাথে তারই রিলেটিভ এক ভাইকে তার সাথে নিয়ে আসে। ইভেন সাথে আরও অনেক বন্ধুবান্ধব তো আসে, যে একসাথে জয়েন করবে একটা কাজের জায়গা। তো যাই হোক, এরকম পরিস্থিতিতে তো এরকম সবাই জয়েন করে। তো এরকম পরিস্থিতিতে তো একদম নাইট শিফটটা ওদের ডে শিফট থাকে, নাইট শিফট থাকে। তো নাইট শিফটে অতটা কষ্টের হয় না, নর্মাল সবাই ঘুমিয়ে চলার মতন। তো এরা ভাগাভাগি করে নেয় যে এইটুকুনি টাইম তুমি ঘুমাবে, আমরা কাজ করব, আর এইটুকুনি টাইম আমরা কাজ করব, তো তোমরা ঘুমাবে। এরকমভাবে ওরা মানে নিজেদের মধ্যে একটা আলোচনা করে নেয়। তো যথারীতি রাজ ভাই অলরেডি ওখানে চলে গেছে, মানে কোম্পানিতে কাজ করছে, আর ওর ভাইপোকে না ভাইজিকে, মানে সরি ভাইজি নয়, ভাইপোর কি সামথিং এরকম একজন হবে, ভাইরা ভাইকে এরকম একজন হবে সম্পর্কে। তো তাকে বলেছে যে তুই এখন গিয়ে শো, আমি পরে আসছি, আমি যখন এসে শোবো তুই তখন কাজ করবি। তো যথারীতি সে কাজ করছে, আর সে এসে শোবে বলেছে। তো সে শুতে চলে গেছে। খানিকক্ষণ বাদে যখন ওরা স্মোক করার জন্য বাইরে বের হয়, তো স্মোক করার জন্য বাইরে বের হবে এরকম মুভমেন্ট করছে, তখন দেখছে ওর ওই যে যাকে নিয়ে এসেছিল রিলেটিভ ভাইরা ভাই, সে একটা তন্ত হয়ে দৌড়াতে এসে সে হাঁপাচ্ছে, তাকে তাড়াতাড়ি করে জল দেওয়া হলো, জল টল মুখে টুকে দেওয়া হলো। সে কেমন একটা অস্থির করছে, সে ভয়ে যেন মনে হচ্ছে কে যেন একটা পাগলা ষাঁড় তারা করেছে পেছনে, এরকম একটা বিষয় নিয়ে সে দৌড়াতে কোম্পানিতে এসেছে। সবাই তো চেকে ধরেছে কী হয়েছে। তো সব থেকে বড় যে ঘটনা, সেটা হলো এই যে নাগর মামা যে ঘরটা ছেড়ে দিয়েছিল, ওই ঘরটাতেই এরা আবার সবাই উঠেছে, ওই ঘরটার মধ্যেই আবার সবাই উঠেছে। তো যাই হোক, বলছে আমাকে না কে চড় মারেছে, মানে আমাকে কে নাকে মুখে চড় মেরেছে, শুধু এইটুকুনি বলছে, এর বাইরে আর কোনো কথা বলছে না। তো সবাই তো হাসাহাসি করছে যে কে চড় মারবে। ও বলছে তাহলে কেউ মনে হয় ইয়ার্কি মেরেছে, বলছে না আমাকে চড় মেরেছে। সমানে তখনও নাগর মামা সামনে ছিল না, আর ওই সুরেশ ভাই না কে ভাই, সেও সামনে ছিল না। সে যে বলে দেবে যে না, মানে সেও যে বলবে যে না
এটা এরকম এক জায়গায় হয় সেরকম বলার পরিস্থিতি নেই, কারণ তারা কেউই এখানে ছিল না, সেই মুহূর্তে প্রেজেন্ট কেউই ছিল না। তো যাই হোক, চর মেরেছে এই বলেছে, তো শতটা পাত্তা দেয়নি, না পাত্তা দিয়ে আবার বলেছে যাক তুই শুয়ে পড়। তো যথারীতি যখন শুয়ে পড়েছে, আবারও শুয়ে পড়েছে, আবারও জোরে জোরে চট থাপ্পড় দিয়েছে। এবার আবারও চিৎকার করতে করতে উঠিয়ে গিয়ে যে না আমাকে মারছে, আমি ওখানে শুতে পারবো না। তখন সবাই বলল যে কাজ তো বন্ধ দেওয়া যায় না, তো কাজ যেহেতু বন্ধ দিতে পারবে না, তাই সবাই বলল যে তুই গিয়ে এক কাজ কর, ওই সিকিউরিটি যে রুমটাতে রয়েছে সেখানে গিয়ে তুই শুয়ে পড়, আর পরে সব দেখা যাবে। তো যাই হোক, যথারীতি তাকে ওখানে রেখে আসা হয়েছে। তো যে সিকিউরিটি সে বসে আছে আর ছেলেটি ঘুমাচ্ছে। এইবার আসলো ঘটনাটা যে এই যে আমার যে বন্ধু, আমি যার কাছ থেকে শুনেছি, তার খুব কিউরিসিটি হয়েছে, মানে অসম্ভব কিউরিসিটি কাজ করেছে যে ব্যাপারটা কি। তো যাই হোক, তার যখন কাজের টাইমটা ওভার হয়ে গেছে, সে তখন কি করেছে, স্মোক করতে করতে চলে এসছে। এসে বলছে ভাই ওখান থেকে ডেকে তুলেছে ওই নাগর মামা, যে সিকিউরিটি নাগর মামা, সেখানে গিয়ে বলছে যে সে কোথায়, বলছে সে তো শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, সে অভরে তখন আরামে ঘুমাচ্ছে, কারণ তার একটা সেভ রয়েছে সে ভেবেছে। তো তখন তাকে টেনে তুলেছে যে শোন 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 কী হয়েছে একটু খুলে বলতো। তো বলছে জানো আমাকে না কে জানি খুব শর্ট পরে চড়থাপ্পড় মারছে। তো বলছে তোকে চড়থাপ্পড় মারছে, তো তুই কিছু করলি না? বলছে না, আমি প্রথমে ভেবেছি যে বন্ধু বান্ধব হবে, তারপরে দেখছি আমাকে আবার মেরেছে। তো বলছে তোকে যে বারবার মারছে তুই কি কিছুই দেখতে পাসনি? বলছে হ্যাঁ, আমি একটা আবহাওয়া দেখতে পেয়েছি, আমি প্রথমে ভেবেছি ওটা স্বপ্ন, কিন্তু পরে আবারও যখন 2-3 বার আমার সাথে এটা হয়েছে, তখন দেখলাম যে না, এটা আমাকে সত্যি বাস্তবেই এটা করছে। বলছে কী দেখলি? বলছে দেখলাম যে আমার প্রথমে তো আমি বুঝতে পারিনি, প্রথমে আমি যখন তাকাচ্ছি দেখছি কেউ নেই, আমি ভাবছি মনে হয় চড়থাপ্পড় মেরে পালিয়ে যাচ্ছে, কিন্তু পরে যখন আমি উঠে বসেছি তখন দেখছি যে আমার ঠাকুমা পাশে বসে আমাকে আচ্ছা মতন পিটাচ্ছে। তো যাই হোক, শুনে তো তার চক্ষু চড়ক গাছ। আর সে যে মানুষটি, মানে যে বন্ধুটি আমাকে গল্পটা বলেছে, সে যথারীতি একটু ভূতে ভয় পায়, ইভেন ভূতে না, যে কোনো বিষয়ে একটু ভীতু আছে। সে সামান্য পরিমাণে ভীতু, সামান্য বলাটা ভুল, ভীতু। মানে তাকে যদি আমি রাত্রে কোনো ভয়ের গল্প বলতে যাই, কিংবা ওই রাত্রেবেলায় স্পেসিফিক যদি তাদের নামও নিই, সে চিল্লায় যে এই এখন চুপ করে, এখন চুপ করে, এখন কোনো দরকার নেই, মানে সে চিল্লাতো, ভুল বললাম, সে চিল্লাতো। তো যাই হোক, এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো সে বললো, সে তো চক্ষু চড়ক গাছ, যে এটা কি হলো। তো যাই হোক, তার দিদা অলরেডি 3-4 বছর আগে নাকি মারা গেছে, তো সে কি করে এসে পিটাতে থাকে। এইবার আসি আসল ঘটনায়। সে যখন পরের দিন শোনাশুনি এটা নিয়ে সবার মধ্যে একটা কিউরিসিটি কাজ করেছে। আর এই যে নাগর মামা, এই নাগর মামা যখন সে কিন্তু একজন হৃষ্টপুষ্ট, সেই লম্বা চওড়া মানে মানুষ, সে তার মতন মানুষও কিন্তু ভয় পেয়েছিল 2016-র শেষের দিকে বলতে পারো, সেই রকম টাইমে। তারপর থেকে কিন্তু এরকম মাঝে মধ্যেই হতো, ওদের সাথে এটা শুয়ে গেছে, মানে হয় না শুয়ে গেছে, কিন্তু নাগর মামা খুবই শান্তশিষ্ট মানুষ, সে না সবার সাথে এইসব বিষয় নিয়ে বেশি একটা জল ঘোলার ব্যাপারে যায় না, আর কোনোদিনই কাউকে ভয় দেখায় না। যেহেতু এখানে প্রচুর ছেলে মেয়েরা কাজ করে, তো সেখানে দাঁড়িয়ে আর একটা আলাদা অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে যারা কাজ করে তারা ছেলেমেয়েরা থাকে, তো সেখানে দাঁড়িয়ে সেখানে যে বলবে না সেটাই স্বাভাবিক না, তাহলে একটা ভয়ের সৃষ্টি হবে, তো মানে পুরো কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য বলার কোনো জায়গাই থাকে না। তো অনেক কিছু এই ঘটনাটা হওয়ার পর ছেলেপেলের মধ্যে একটা কিউরিসিটি কাজ করেছে, কৌতূহল কাজ করেছে। তখন সবাইকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে। তখন জানা গেল যে এই যে কোম্পানিটা যেটার ওপরে রয়েছে, আগেই বলেছি এখানে প্রচুর বস্তি ছিল, আর এখানে হয়তো কোনো কারণে মারা গেছে। অ্যাকচুয়ালি এখানে একটা বস্তি মতন ছিল, আর একটা বিশাল বড় কুয়ো আছে, মানে আজও রয়েছে এই কোম্পানিটার সাইডে একটা জায়গায়, মানে একটা আলাদাই জায়গায় ওই বিশাল আকারের একটা কুয়ো রয়েছে, যেটা ঢাকনা দেওয়া, ঠিক আছে। আর ওটা উঁচু কুয়ো না, মানে একদম মাটির সাথে নামানো কুয়ো। তো এইখানটায় পুরো সমান জায়গা ছিল, মাঠ টাইপের ছিল, মাঠের মধ্যে আর একটা সাইডে নোংরা ছিল। তো ওখানে কি হতো, সে হয় না আগেকার দিনে, মানে ওটা কার জমি তো জানে না, ওরকম পড়েই রয়েছে, বিশাল জমি পড়ে রয়েছে। ওখানে গরু মোষ এইসব চাষ, মানে খাওয়াতে নিয়ে আসতো, ঘাস ফাস, বাচ্চারা খেলাধুলা করতো, বড়রা খেলাধুলা করতো, মানে অনেক বাড়ি থেকে এসে একসাথে এক জায়গায় শীতকালে হোক বা এক জায়গায় বসে গল্প করা, এইসব ব্যাপারগুলো হতো। ওইখানটায় তো মানে কোম্পানিটা হওয়ার পরে ওই যে পেছনের যে কুয়োটা, সেটা আজও ভাঙেনি, ইভেন ওটা ওরকমই রয়েছে। ওটা ভাঙার মানে যেই চেষ্টা করেছে ভাঙতে, ওদের প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে, কোনো না কোনোভাবে ওটা আটকে গেছে, মানে আজও ওটা পড়েই রয়েছে ওরকম। তো ওই যে নিচু যে কুয়ো, সেরকমই একদিন একটা বাচ্চা ওখানে খেলা করছিল, মানে মাঠে খেলা করছিল, যেরকম মাঠে খেলা করে সেরকম মাঠে খেলা করতে করতে ওই বাচ্চাটা ওখানে পড়ে যায়, ওখানটায় মানে ওই যে কুয়োর মধ্যে পড়ে মারা যায়। তো এবার বাচ্চা, মানে যে ছেলেটি ওখানে মারা গেছে, এখান থেকে সূত্রপাতটা শুরু হলো। তো ঘটনাটা হলো যে বাচ্চাটা, ওই যে রুটটা, এটা পরে গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে যে
এখানে তো মাঠ মতন, কিন্তু বাচ্চাটার বাড়িটা মানে যে বাচ্চাটা মারা যায় তার মা বাবা হয়তো তারপরে ওখান থেকে চলে যায়, কিন্তু তার বাড়ির রুটটা ছিল ওই সাইডটায়। ধরো এই বাড়ি, এটা তো পুরো মাঠ, এবার মাঠের ওই সাইডটায় বাড়িটা রয়েছে। এবার বাচ্চাটা কোথা দিয়ে আসবে? বাচ্চাটা নিশ্চয়ই ওই দিক দিয়ে ঘুরে আসবে না। বাচ্চাটার আসার হলে বাচ্চাটা ওই দিক দিয়ে ঘুরবে না, বাচ্চাটা সোজা আসবে। তো তখন তার এখানে এই বিল্ডিং তৈরি হয়ে যায়নি। আর এই দিকে যে এইখানে বিল্ডিং তৈরি হলে এইদিকে মানে থাকার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। এইবার ওই যে নাগর মামা যে বড় মানে প্রথম যে ঘরটা নিয়েছিল, ওই জায়গাটাই ছিল রুট বলতে ওই বাচ্চা ছেলেটা ওই বাড়ি থেকে সোজা ওখানে খেলতে যেত, মানে ওই চত্বরটুকুনি ও খেলতো, মানে ওই চত্বরটুকুনি ওর আয়ত্তে ছিল। এইবার যখন দমাদম বিল্ডিংগুলো তৈরি হয়ে যায়, ওর ভেতরে একটা রাগ হয়। প্রথমত বলি যে আত্মা কখনো মারা যায় না, মারা যায় আমাদের শরীরটা, পুরো আমাদের শরীরটা মারা যায়, শরীরটাই নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কখনো মারা যায় না। আত্মা যদি সেই আত্মা পূর্ণ হয়ে থাকে তাহলে বৈতরণী পার করে সে চলে যায়। আর যদি সেই আত্মা মানে কোনো রকম পাপের জায়গা, মানে এমন কোনো কিছু হলো, যেহেতু বিশেষ করে এইসব সুইসাইড কিংবা মানে কি বলবো, সুইসাইডই বলা যেতে পারে, সুইসাইড বা অপমৃত্যু, যেগুলো অপঘাতে মৃত্যু যেটা হয়, সেই আত্মাগুলো না যেতে পারে না, সেই আত্মাগুলো ছটকাতে থাকে, তাদের কোনোদিন মুক্তি হয় না। আর সেই রকমই বাচ্চাটা তো বলা যেতেই পারে এটা একটা অ্যাক্সিডেন্টলি মানে কি বলবো অপঘাতে মৃত্যুই হয়েছে। তো সেই জন্য বাচ্চাটার আত্মাটা না ওখানেই থাকে এখনও, স্টিল নাও এখনও ওই জায়গাটায় গেলে। তো এবার গেলে অনেকেই দেখতে পাবে ওই কুয়োটা। এবার ইভেন হয়তো অনেকে ব্লগ করেছে কিনা আমি জানি না, তবে আমি তো ওখানে প্রেজেন্ট নেই, গল্পটা শুনেছি। ইভেন এখনও এই ঘটনাটা হয়। তো এইবার ওই জায়গাটা দিয়ে যেহেতু বাচ্চাটা যেতে পারে না, ওই জন্য যখনই ওই ঘরে কেউ থাকে তখনই তাকে ধরে পিটায়, তাকে ধরে রাগের চোটে সে পিটাতে থাকে। তো যাই হোক, আমি যেহেতু খোলা ছাদে বসে ভিডিওটা করছি, তো যদি বলো যে দিদি তোমাদের কি ভয় লাগছে না, ভয় ঠিক লাগছে না। তো দেখো চুলটা বেঁধে নিয়েছি, প্রথমে একটুখানি ভেবেছিলাম যে চুলটা শুকোবো ছাদে বসে, তারপর ভাবলাম না, ভূতের গল্প বলছি আবার চুল খুলবো, তো সেজন্য চুলটা অফ করে দিয়েছি। তো একটা পাখি উড়ে গেল, তো ওইটাই হট করে মনে হলো কে জানি সরে গেল, মানে আমি ক্যামেরার সামনে যেহেতু রয়েছি দেখতে পাচ্ছি, তাই মনে হলো বলে ফট করে তাকালাম। তো যাই হোক, এইবার ঘটনাটা হলো যে এরকম মানে হচ্ছে। এইবার কোম্পানি মানে আমার যে বন্ধু, প্রিয় বন্ধু, সে বলছে তার সাথেও ঘটে যাওয়া কিছু ঘটনা আমি বলছি, সেটাই আসল সূত্রপাত, সেটাই বলবো। এবার তার যে মানে দুটো দোকান ওই চত্বরটাই, খাদা বলে জায়গাটায়, ওই চত্বরটাই কিন্তু বেশি জমজমাট না, দোকান পাট মানে দুই একটা দোকান, আর ওই দোকান থেকেই সবাই সব মাল টাল নেয়। তো এইদিকে বুঝতেই পারছে ছেলে মানুষ, তো টুকটাক তার নেশার জন্য জিনিস কিনতে লাগে। তো এইদিকে যে দোকানটা ছিল, সেই দোকানটা ওর ওপর দিয়ে, মানে ওই যে বললাম কুয়োটা, ওই কুয়োটার ওই সাইডটা দিয়ে যেতে হয় না, কিন্তু ওখানে একটাই সবজির দোকান যেটা ওই রাস্তাতেই পড়ে। এইবার ঘটনাটা হলো, ও সবজি কিনতে গেছে, সবজি কিনতে প্রথম যখন সবজি কিনতে যায়, যখনই যে বেলাতেই ধরো দেখো একটা বাড়িতে যদি কেউ থাকে তখন তাকে লিস্ট করে দিল যে এই সবজি আনতে হবে, তাকে বুঝে গেল। ছেলে মানুষ নিজেরা রান্না করে খায়, যখন আলু মনে হচ্ছে যে আলু আনতে যাবো, কখনো মনে হচ্ছে কাঁচা লঙ্কা আনতে যাবো, কখনো এটা অত তো ঠিকঠাকভাবে করা সম্ভব নয়, তো এটা ভুলে যাচ্ছে ওটা ভুলে যাচ্ছে। যখনই ওইখানে কিছু না কিছু কিনতে যাচ্ছে, তখনই সকালে বলছে আজকে একজন মারা গেল, বিকেলে বলছে আজকে একজন মারা গেল, দুপুরে বলছে একজন মারা গেল, মানে এটা কন্টিনিউ চলছে। একটা মেন রোড, মানে ওই সবজির দোকানটা ঠিক উল্টো দিকে একটা মেন রোড, ওখানে কোনো গাড়ি থামার কোনো জায়গা নেই, ওখানে সাঁই করে গাড়ি বেরোতে থাকে, সাঁই করে গাড়ি বেরিয়ে যায়। তো এরকম যাই হোক, এরকম প্রায় শোনার পরে ওর ভেতরে আরও কৌতূহল জাগে, মানে বললাম কিউরিয়াসিটি, ভয় পেলে হবে কি, ভয় পায় বলেই কিন্তু মানুষ ভূতের গল্প শোনে, এটা কিন্তু একদম বাস্তব কথা। আমরা ভয় পেতে ভালোবাসি, তাই আমরা ভূতের গল্প শুনি, ঠিক কি না বলো? আমার সাথে কে একমত? আমি তো খুব ভালোবাসি। ইভেন আমি আগেও বলেছি, গৌরব তপাদারদার ব্লগ দেখেই আমার প্রথম ইচ্ছা জাগে যে আমি ব্লগ মানে ভূতের গল্প বলবো। তারপরে তো শ্রেয়াদি আছেই, এখন একটা মানে আর একটা ব্রডকাস্ট দেখছি কিউরিফাইডের দাদাটা কৌস্তবদাও দারুণ বলে, দারুণ। কৌস্তবদার ইয়েটাও খুব ভালো লাগে, মানে এখন আমি আবার ফ্যান হয়ে গেছি, গৌরবদার পর শ্রেয়াদির পর কৌস্তবদা। তো এখন আমি তিনজনারই ভিডিও দেখি, ইভেন কমেন্টও করি। যাই হোক, হয়তো তাদের দেখার টাইম হয়নি, যখন কখনো হয়তো দেখবে। তো যাই হোক, সেই আশায় রাখি, এবং প্রতিদিন আমি প্রতিটা ইয়েতে আমি কমেন্ট করি। তো শ্রেয়াদি তো লাইভ করে, শ্রেয়াদি তো মানে এরকম গল্প বলে না, গল্প বলে তারপরে এডিট করে না, আর আমরা যেমন গল্প বলে এডিট করছি, তো আর ওদের লাইভ ব্রডকাস্ট, আমি তো গল্প বলে এডিট করছি, আর শ্রেয়াদি করে পুরো লাইভ ব্রডকাস্ট। আর ওরা মানে কৌস্তবদা আর গৌরবদা দুইজনাই লাইভ ব্রডকাস্ট করে, তাও সবাইকে এনে। তো যাই হোক, আমি ছোটো ইউজার, তাই জন্য আমি একটু ভিডিওটাকে এডিট করে নিই, বানিয়ে নিই ওটাকে মনে হয় যেখানে কাটার দরকার কেটে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিই। কখনো যদি আমিও বড় হই, আমিও গৌরবদা আর কৌস্তবদার মতন হতে চাই।
তো যাই হোক, তোমাদের গল্পটা আসে আসল গল্প। তো সেটা হলো তারপর এরকম হতে হতে এবার তখন আমার যে বন্ধু, সে এতটা মানে কিউরিয়াসিটি কাজ করেছে তার মধ্যে, সে কি করেছে, সে ওই নাগর মামাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা এখানে প্রতিদিন কেন অ্যাক্সিডেন্ট হয়? আমি বলবো তুমি তো এসেছো, বলবো পরে বলবো, মানে এই করে মানে বহু দিন কিছুতেই বলতে চায় না, এই করে কোনো না কোনোভাবে কাটিয়ে দেয়, প্রত্যেকটা দিন কাটিয়ে দিচ্ছে, বারবার ওই জায়গাটাকে কাটিয়ে দেয়, কিছুতেই বলতে চায় না। যখন বলতে চাইছে না, বারবার জিজ্ঞাসা করে যে কী হয়েছে, কেউ বলতে চায় না। তো হঠাৎ একদিন ও সকালবেলা, এটা তো বললাম মানে কোনো স্পেসিফিক কোনো কারণ থাকে না যে ওখানে মৃত্যু রাত্রেই হবে বা দুপুরে হবে, ওরকম কোনো কারণ নেই, যখন তখন উড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর ওই মানে ওই যে জায়গার লোকেরা ওটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো দেন একদিন সকালবেলা বাজার করতে গিয়ে দেখছে ও বাজার করছে, মানে ওখানে ভিড় রয়েছে, এরকম বেঞ্চ পাতা থাকে, বেঞ্চে বসে রয়েছে যে বাজার নেবে। হঠাৎ করে চোখ গেছে ওইখানটায়, কারণ এই হলো বাজার আর এই হলো মেন রোড, ঠিক আছে, এই হলো মেন রোড। এইবার ঘটনাটা হলো মেন রোডটা রয়েছে, এবার বসে তাকিয়ে রয়েছে। তো তাকানোর পর সবাই ওখানে যারা ছিল সবাই দেখছে একটা লোক কালো জামা পরে গাড়ি নিয়ে, স্কুটার নিয়ে বিশাল জোরে স্পিডে চালিয়ে সে আসছে, মানে একদম আসছে, আর মুখে ওড়না বাঁধা। এবার যেখানে বলি যেইটুকুনি জায়গায় মানে পুরো রাস্তাটাই কিন্তু এরকম কিছু হয় না, ঠিক স্পেসিফিক খানিকটা জায়গায় এই ঘটনাটা ঘটে, ওই জায়গাটাতেই মানুষ মারা যায়, মানে ওখানটায় আসলেই কিছু না কিছু ঘটনা ঘটে তার সাথে। তো স্পেসিফিক অল্প একটু জায়গা ইয়েতে, এবার ওখানে একটা পোস্টার আছে, ল্যাম্পপোস্টটা কীরকম, এই সোজা রাস্তা আর ল্যাম্পপোস্টটা ঠিক এরকম জায়গায়, মানে সোজা তুমি চলে যেতে পারো, ল্যাম্পপোস্টটা এই জায়গাটা থেকে প্রায় এতটা, মানে 1.5 বিঘে মতন ফাঁকা দিয়েই কিন্তু পোস্টারটা, মানে উল্টো দিকে যদি এরকম এসে এরম যায় তাহলে একটা ব্যাপার থাকে যে ধাক্কা খাওয়া বা কিছু। তো উনি খুব স্পিডে চালিয়ে এসে ঠিক সোজা আসছিল, সোজাই বেরিয়ে যাবে, কোনো এদিক থেকেও গাড়ি আসছে না, ওই দিক থেকেও গাড়ি আসছে না, কোনো ব্যাপারই না, উনি ইজিলি সোজা বেরিয়ে যাবে। কি উনি এসে দাম করে, মানে বোঝা গেল যে গাড়িটা এরমভাবে বেঁকে গেল, মানে গাড়িটা যে কেউ বাঁকালো সেটা বোঝা গেল, উনি নিজে ধরে ড্রাইভ করছে, সোজা এসে ল্যাম্পপোস্টে মারলো, এত জোর মারলো, ল্যাম্পপোস্টটা তো উঠে বেরিয়ে গেল, গাড়িটা ছিটকে গেল, আর উনি ঘুরে গিয়ে দাম করে পড়াতে উনি স্পট ডেড, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে পুরো স্পট ডেট হয়ে গেল। আর এই ঘটনাটা আমার বন্ধু পুরো নিজে সচক্ষে দেখে, ইভেন ওর কাছে শুনেছিলাম যে ও নাকি ওটাকে ভিডিও করে রেখেছিল, মানে ওইটুকুনি টাইমের মধ্যে ওই যে মরে যাওয়ার ওই জায়গাটায় ও ভিডিও করেছিল, ও যে মারা গেছে এটা ভিডিও করেও রেখেছিল, কিন্তু ভয়বশত ওটা ডিলিট করে দিয়েছে। আমি যখন বলেছিলাম ভিডিওটা দিতে পারিনি, ও বললো আমি ডিলিট করে দিয়েছি, ভয় পেয়েছি। এইবার ওইটা চোখের সামনে দেখে মানে তার তো নামা খাওয়া বন্ধ, সে যথারীতি বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে সারাদিন ভয় পেয়েছে, মানে ওর সব যেহেতু সকালে ওর কাজ ছিল, আর সেদিন নাইট ছিল না, নাইটে ছিল ওর বাবা, তো সকালবেলা কাজ করে ও যথারীতি বাড়ি চলে এসছে, সারাদিন ওটা নিয়ে ভেবেছে। নাগর মামাকে আবার গিয়ে যখন জিজ্ঞেস করেছে, তখন নাগর মামা বলল যে এই জায়গাটা, যেইটুকুনি জায়গায় যে মানে রোড অ্যাক্সিডেন্ট হয় না, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হবে, ওখানে রক্তর লীলা খেলা হবেই, ওই জায়গাটা নাকি কবর, মানে এখনও নাকি ওইখানটায় যদি কেউ খোঁড়ে এখনও হাড়গোড় পাওয়া যায়, ওটা একটা কবরস্থান এর ওপরে। ওই জায়গা, যেই জায়গাটায় মালিকের যে কোম্পানি, এই যে এই ট্রেনগুলো যায়, এত বিরক্ত হয় যে ভিডিও বলার সময় খুব প্রবলেম হয়ে যায়। তো এখন যেই জায়গাটায় কোম্পানি, সেই জায়গাটা বললাম মাঠ ছিল, তার এই দিক দিয়ে না পাথর ছিল, মানে পাথরের টিলা করা, পাহাড় বললে ঠিক চলে না, ছোট ছোট টিলা টাইপের ছিল। তো অন্ধকার হয়ে এসছে, আর মশাও দেখে প্রচণ্ডভাবে উৎপাত করছে। যাই হোক, তো এবার হলো ওখানে টিলা টাইপের ছিল, ওই যেখান দিয়ে রাস্তাটা ওই রকমভাবে মানে একটু মানুষ যাতায়াত করতে পারে, একজন মানুষ যাতায়াত করতে পারে, এরকমভাবে রাস্তা টাইপের হালকা পাতলা ছিল, মাটির রাস্তার মতন ছিল। ওই জায়গাগুলোকে ভরাট করে এইসব টিলাই কেটে ভরাট করে এখন ওখানে কংক্রিটের পিচ ঢালাই করে একদম মেন রোড, একদম থ্রু মেন রোড করে দিয়েছে, আর রোড মানে সেই রকম বাইপাস যাওয়ার রাস্তা করে দিয়েছে। কিন্তু সেখানে যদি আজও খোঁড়াটোড়া হয়, সেখান থেকে প্রচুর হাড়গোড় পাওয়া যাবে। তো এই ঘটনাটা সে নিজে চোখে দেখে প্লাস ফোনে ভিডিও করে রাখে, তার শরীরের মধ্যে কন্টিনিউয়াস আনচান করতে থাকে, ঠিক আছে, সারাদিন আনচান করে। এইবার আসলো রাত্রেবেলা তো এমনি একটু ভীতু টাইপের, তার উপরে ওখানে রাত্রি 12টার পর পুরো শ্মশান হয়ে যায়, নিঝুম শ্মশান, এটা স্বাভাবিক কথা, শুধু ওখানে বলে নেয়, সব জায়গাতেই হয়, কোথাও বেশি কোথাও কম। তো যাই হোক, শ্মশানের মতন হয়ে যায়। কোনো রকমে সে সন্ধ্যাটুকুনি, যেহেতু বাবা ডিউটিতে চলে গেছে, নাইট ছিল তোর বাবার, তো কোনো রকমে সন্ধ্যাটুকুনি কাটিয়ে ভাবলো যে বিকেলবেলা মানে সন্ধ্যার পর মানে সন্ধ্যাটুকুনি কাটিয়ে নিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে ভাবলো ঘুমিয়ে পড়বে, কিন্তু বেচারার ঘুম আসে না, সে ছটপট করতে থাকে, তার মানে কন্টিনিউয়াস ভয় লাগতে থাকে, কষ্ট পেতে শুরু হয়।
আর সাথে ভয়ও, সে ভয়ও পেতে থাকে। তো সে কী করবে, সে কী করেছে, যেহেতু কোম্পানির ভেতরে মানে কোম্পানি আর অ্যাপার্টমেন্ট পাশাপাশি, তো সে কোনো রকমে একটা সিগারেট ফিগারেট ধরিয়ে মোবাইল নিয়ে সোজা চলে গেছে ওর বাবার ওখানে, গিয়ে ওখানে বসে আছে। ওর বাবা ওকে জিজ্ঞেস করছে, কী ব্যাপার রে, তুই চলে এসেছিস কেন, কালকে সকালে আবার তোর কাজ, সারা রাত না ঘুমালে তুই কাজ করবি কী করে, তুই যা গিয়ে শুয়ে পড়বে। তো তার তো আর ঘুম আসে না, সে কী করবে, এইবার সে সেই পন্থা অবলম্বন করেছে যে নাগর মামা যেখানে সিকিউরিটি গার্ড, তার তো একটা আলাদা রুম রয়েছে, মানে সিকিউরিটি গার্ডদের রুম থাকে একটু রেস্টের জন্য ওই জায়গাটায়। তো ওইখানে গিয়ে নাগর মামার সাথে ওখানে আড্ডা দেবে, দিতে দিতে ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, নাগর মামার ঘরে ঘুমিয়ে পড়েছে। তোর যথারীতি ঘুমিয়ে পড়ার পর যেটা হয়েছে সেটা হলো, হঠাৎ করে একটা স্বপ্ন দেখে। এবার এটা স্বপ্ন না বাস্তব সেটা ও নিজেও বুঝতে পারেনি, ও শুধু বললো, ও জাস্ট এক্সপ্লেন করলো যে এই ঘটনাটা ঘটেছে। এবার এটা শব্দ মানে সত্য না ওর স্বপ্ন সেটা আমি নিজেও বুঝলাম না। তবে ওর বলল যে ও ঘুমাচ্ছিল, হঠাৎ মনে হলো চুলমুল যেন ওর মুখের মধ্যে নাড়া দিচ্ছে, মুখের এই জায়গাটায় নাড়া দিচ্ছে, মুখের মধ্যে আসছে, আর বারবার ও মুখ এরম করে মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে। তো হালকা ঘুম ভাঙবে, মানে প্রথম চোটে অতটা বুঝতে পারিনি, পরে যখন ঘুম ভাঙবে এরকম একটা জায়গায় এসেছে, তখন যখন তাকিয়েছে দেখছে লাল লাল চোখ, আর এই যে চুলগুলো যে পড়ছে চুলের মাঝখানে না ভর্তি লাল রং। সেই দেখে ও তারও স্বরে চিৎকার করে উঠেছে। তো স্বাভাবিক কথা, তারও স্বরে চিৎকার করে উঠলে ওই যে ওখানে যে রুমটা সেটা পুরোটাই হলো কাঁচের, তো সেই জন্য না মানে ওর চিৎকারটা কেউ বাইরে থেকে শুনতে পায়নি। ঠিক আছে, ও চুপচাপ উঠে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তার সাথে ও এটাও আমাকে বললো যে এইটা নাকি ওর সাথে ওর বাড়িতেও এই ঘটনাটা মানে এই রকম জিনিসগুলো প্রায় ও স্বপ্ন দেখে। বলছে এটা আমার সাথে কেন হয় আমি জানি না, অনেক সময় আমি এরকম স্বপ্ন দেখি যে রাতের মধ্যে ঘুমের বেলায় ঘুমাতে যে আমার গলাটাকে কেটে দিল, কে আমাকে ধরে টেনে নিয়ে চলে গেল, মানে এটা নাকি দেখে ও বাড়িতেও নাকি চিৎকার করে ওঠে। তো এই জায়গাটায় আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা ওর সাথে সত্যিই ঘটেছে যে চুলগুলো ওর মুখের ওপর পড়েছে, নাকি ও এটাকেও স্বপ্নই দেখেছে, বা ইভেন ও নিজেও এটা বুঝতে পারছে না, যেহেতু ওর সাথে এর বাড়িতেও এরকম ঘটনা ঘটে। এটা ঘটে বলতে প্রায় যে ঘটছে তা না, কখনো যখন খুব গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে ঠিক তখনই ঘটে। আর ওই যে সারাদিন ধরে একটা মাথায় মেন্টালি প্রেশার ছিল, ওরকম একটা জিনিস দেখেছে, সারাক্ষণ দাপাদাপি করছে, ঘেমে গেছে, কষ্ট পাচ্ছে, ভয় পাচ্ছে, এর জন্য না ও একটা টাইমে খুব অঘরে ঘুমিয়ে গেছিলো। আর ওই অঘরে ঘুমানোর পরেই হয়তো এই ঘটনাটা ও মানে কি বলবো দেখেছে। তো যাই হোক, ও দেখে উঠে বসে দদ্দর করে ঘামছে, অসম্ভব ভয় পেয়ে গেছে, ও দদ্দর করে ঘামছে, মানে যা তা অবস্থা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে দেখে, খানিকক্ষণ বাদেই দেখে যে নাগর মামা এসেছে। আর নাগর মামা যখন আসলো, নাগর মামাকে ঘটনাটা পুরো বললো। তো এরকম ঘটনাটা বলতে হঠাৎ করে নীলাভাই নামেও একজন তার ওই রুমটাতেই আসে, কারণ ওটা তো নাইট শিফট নাইট শিফট চলছে। আর বলেইছিলাম যে নাইট শিফট চললে ছেলেপেলে একটু এদিক ওদিক যায়। তো ওরা ঘুরতে নীলাভাই যে ওখানকার একজন কর্মচারী, সেও ওখানে আসে। তো ওখানে আসার পর বলছে, কেন কী হয়েছে, ওকে বলছে যে কী হয়েছে তো, বলছে জানো তো আমার না, আমি ঘুমাচ্ছিলাম, আমার মনে হলো মুখের সামনে এরকম এবার এরকম তো আমার বাড়িতেও হয়েছে যে আমাকে কেউ গলা কেটে দিচ্ছে এরকম স্বপ্ন দেখছি, কেউ আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম স্বপ্ন দেখছি, আমি বুঝতে পারছি না এটা স্বপ্ন না সত্যি। তো এই নিয়ে আলোচনা করতে ওই রোডের কথাটা উঠেছে। ওই রোডের কথাটা ওঠাতে বলে তখন যে এটা এমন একটা জায়গা, এখানে যখন তাদের খিদে পাবে বা রক্তের প্রয়োজন হবে, তখন অনেক দূর থেকে তাকে দৌড়ে নিয়ে এসেও মৃত্যু দেয়, মানে ছুটিয়ে নিয়ে আসে, যাকে বলে এক কথায় যে তাকে ছুটিয়ে নিয়ে আসে। তো কিছুদিন আগেই, মানে ও বললো কিছুদিন আগেই এমন একটা ঘটনা ঘটেছে, মানে সেটারই উদাহরণ সেই নীলাভাইও দেয়, যে দেখেছিস তো যে হঠাৎ দুজন স্বামী স্ত্রী ওইখান দিয়ে যাচ্ছে, সোজা যাচ্ছে, কোনো রকম প্রবলেম নেই। এবার মেন রোডের ভেতর দিয়ে যে যাচ্ছে তা কিন্তু না, মেন রোডের পাশে যে আগাছাড়া দেখবে যে আমরা কোনো রাস্তায় যেতে গেলে যদি গাড়ি আসে একটু কর্নার হয়ে যায়, তো সেরকম ওরা কর্নার দিয়েই যাচ্ছে, ওরা কর্নার হয়ে যায়নি। এবার একটা চার চাকাটা আসছে, তো ওরা কর্নার মানে এই রোড শেষ হয়েছে, এতটা রোড শেষ হয়েছে, ঠিক তার থেকে এই জায়গাটায় রোডটা শেষ হয়েছে, আর ঠিক এইখান থেকে এসে এই অবধি এইখান দিয়ে ওরা যাচ্ছে। আর গাড়ি গেলে তো এখান দিয়ে চলে যাবে, তাহলে এতটা ডিফারেন্স, এইখান দিয়ে হঠাৎ করে গাড়িটা এসে একদম স্পট তাদেরকে পিষে দিয়ে বেরিয়ে গেল। ঠিক তার 3-4 দিন আগেরই ঘটনা। এই যে লোকটা মারা গেছে তারই 2 দিন বাদেই আবার এই ঘটনাটা ঘটে। যে লোকটার কথা বললাম, যেটা নিয়ে এই চলছে কন্টিনিউ ঘটনাটা চলছে, তাই মানে 2-3 দিন আগে কি পরে, এটা মোট কথা এই দুটোর মধ্যে একটা, মানে আমি মনে হয় 2 দিন আগে এই স্বামী স্ত্রী 2জন এরকম পিষে দিয়েছিল, সেটা হয়তো ও দেখেছিল না, ওই লোকটার মৃত্যুটা ওর নিজের চোখে দেখেছিল। তো এরকমই পরপর 2টো ঘটনা ঘটলো। আর ওখানে সকাল দুপুর রাত বলে কিছু নেই, এটা কন্টিনিউ চলতে থাকে, ওখানে মৃত্যুলীলা হয়। যে এখন মানে এমন হয়েছে
ওই আশেপাশে যেসব দোকানদার তারা ওখানে লাশ কোটি কোটি লাশ পড়ে থাকলেও কেউ দেখতে যায় না, ওখানে মরে পড়ে থাকলেও কেউ দেখতে যায় না, যে যার মতন চা সিগারেট বিড়ি খেতে থাকে, সিগারেট খেতে থাকে, ওখানে কোনো রকম কোনো মালুমই নেই। ওখানে দোকানদার যারা তাদেরকে যখন জিজ্ঞেস করছে তারা বলছে যে আমার চোখের সামনে মনে হয় হাজার হাজার মানুষ মারা গেছে, এই গ্রামেরই অর্ধেক মানুষ মারা গেছে এখান দিয়ে। মানে যখনই রক্তের পিপাসা পায় ঠিক তখনই অটোমেটিকভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো এই হলো সেই ঘটনা, মানে শুনেই অবাক। আর ওই কোম্পানিতেই মানে আমার যে বন্ধু, প্রিয় বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু, আজ হয়তো নেই, তো খুব প্রিয় কাছের বন্ধু, মানে সেই কোম্পানিতে আজও যা কাজ করে, ওখানে এত ভৌতিক ঘটনা ঘটেছে আমি জানি। হয়তো আমাকে বলেও ছিল যে হ্যাঁ তোকে অনেক গল্প বলবো, এখানকার আমি অনেক স্টোরি কালেক্ট করে নিই, তোকে গুজরাটের অনেক গল্প আমি তোকে শোনাবো। তো দুর্ভাগ্যবশত সেটা হয়তো আর শোনা হয়নি বা হবে না, তো ও কালেক্ট করে আমাকে দিতেও পারবে না, আর কালেক্ট করার প্রয়োজনও হবে না আর কোনো দিন। তো যাই হোক, সেই ঘটনাগুলো আমার শোনা হলো না, হয়তো অনেক ভালো ভালো ঘটনা আমি পেতাম। ভেঙে গেছে, এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমার বন্ধু নর্মাল হয়ে যায় না একটা জায়গায়, বেশ দু তিন দিন চলে গেলেই সেই জায়গাটা নর্মাল হয়ে যায়, ও নর্মাল হয়ে গেছে। তো এবার রাত্রেবেলা গেছে যে নর্মাল হয়ে গেছে, আর ওইসব মনেও নেই, অতটা গুরুত্ব দেয়নি। এবার দোকানে বেলায় রাত্রিবেলা হঠাৎ ওর মনে হয়েছে যে দুধের প্যাকেট কিনতে যাবো, তো ওর বাবা বলেছে দুধের প্যাকেট কিনে নিয়ে আসতো, ও দুধের প্যাকেট কিনতে গেছে। এইবার দুধের প্যাকেট যখন কিনতে গেছে তখন তো চলে গেছে, অতটা ঠাউর করতে পারিনি। আসার সময় ওখানে বসে চা সিগারেট খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, বন্ধু আরও সবাই গেছিলো, ওদের সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। এবার ওখানে এরকম নয়, অনেকে তো পাশাপাশিও থাকে, আবার অনেকে রুম নিয়েও থাকে, সবাই যে যার মতন চলে গেছে, ও মাঝখান থেকে একাই পড়ে গেছে। আর ও বুঝতে পারেনি যে ও একা পড়ে যাবে। এইবার ওর তো আবার মানে দেখবে যখনই এরকম একা হয়ে যায় না, তখন পুরনো যে কথাগুলো সেগুলো মনে পড়ে যায় আর ভয় লাগে। এইবার সেই দিন একটু বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ওয়েদারটা এরকম ছিল, বেশ হাওয়া দিচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হঠাৎ করে ওর মনে হলো যে এরকম, তো ও কী করবে, ও একসাথে দুটো সিগারেট কিনলো, কিনে একটা পকেটে রাখলো, আর একটা ও বললো যেটুকুনি রাস্তা, মানে ওর ওই রুমে যেতে যতটুকুনি রাস্তা ততটুকুনি গোটা একটা সিগারেট লাগে না, হাফ থেকে একটু বেশি সিগারেট, মানে যদি যায় তাহলে ওরকমভাবে মানে হাফ থেকে আর একটু বেশি সিগারেট মতন লাগে। তো যাই হোক, এবার হেঁটে গেলে মোটামুটি 8 মিনিট মতন, 7-8 মিনিট লাগে, আর যদি একটুখানি খুব দ্রুত যায় তাহলে 5 মিনিটে পৌঁছে যাওয়া যায়, আর আস্তে আস্তে হেঁটে হেঁটে ঠেকিয়ে হেঁটে গেলে ওরকম লাগে। তো নর্মালি গেলে 5 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এইবার যথারীতি কী করেছে, ও যাবে বলে ওই জায়গাটা ক্রস করবে বলে যখন সিগারেটটা ধরিয়েছে, হাওয়া দিচ্ছে রীতিমতন, যেরকম নর্মাল হাওয়া দিচ্ছে, খানিকটা এগোনোর পর দেখছি ওখানে কোনো পাতাও নড়ছে না, কিছু না, আর হাওয়া দিচ্ছে না। সব থেকে বড় কথা, ওই যেই জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয় তার উল্টো দিকেই একটা গাছ আছে, এত সুন্দর ফুল হয় মানে দেখার মতন। ওই জানি না কেন এটা মানে ওই জায়গাটায় কেন এত সুন্দর ফুল, ওই ভিডিওটা আমিও দেখেছিলাম, মানে আমি ভিডিও কলে যখন ছিলাম তখন আমি দেখেছিলাম, ওই গাছটা আমাকে দেখিয়েছিল। তো যাই হোক, সত্যি ফুলগুলো দারুণ, কী ফুল বলতে পারবো না। তো দেন ও এখান থেকে সিগারেটটা ধরায়, সিগারেটটা ধরিয়ে ও ক্রস করবে বলে যায়, হাফ রাস্তা আসতেই ওর কি মনে হয়, ওর কি ভূতে চাপে কী চাপে জানি না, ওর কি জানি, ও বললো আমার কি একটা মনে হলো, মানে গাটা পুরো ভার হয়ে গেল, আর পুরো জায়গাটা যেমন হাওয়া চলছিল সেরকম হাওয়া চলাটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়ে কী একটা যায় হলো, মনে হলো ধর সিগারেটটা খাবো না, তাই বলে ও ফেলে দিয়ে পা দিয়ে রীতিমতো নয়, যেমন দেখবে সিগারেট ফেলে দেওয়ার পর পা দিয়ে একটুখানি এরকম নাড়িয়ে দেয় না, সেরকম করে ও জাস্ট 2 পা এগিয়েছে, ওর মনে হচ্ছে ঘাড়ের সামনে এ যেন এরমভাবে একটা নিঃশ্বাস নিচ্ছে, আর কি জানি এরম করে কথা বলছে। দেখবে অনেক সময় আমরা যারা যখন ছোট থাকি, যখন এঁচড়ে পাকতে শুরু করি, তখন দেখবে যখন ছোটো ছোটো বয়ফ্রেন্ডরা রাত্রেবেলা শুয়ে শুয়ে বিছানার লেপের তলায় ফিস 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 করে কথা বলে, সেরকম ওর কানের কাছে বারবার মনে হচ্ছে কে জানি এরম একটা নিঃশ্বাস কাঁধের সামনে ফেলছে, আর বিড় করে এরম করে কে জানি কথা বলছে। ও তো তারস্বরের দুধের প্যাকেট ওইখানে ফেলে দিয়েই টান ছুট দেয়, মানে রীতিমতন টান ছুট দেয়, দৌড়াতে ও বললো যে যেখানে আমার 8 মিনিট যেতে লাগে নর্মালভাবে, আস্তে আস্তে হেঁটে যেতে নর্মাল 8 মিনিট লাগে, সেখানে যদি ধরেও নি ঠিকঠাকভাবে হাঁটছি সিরিয়াসলি, সেটাও 5 মিনিট, সেখানে আমি 2 মিনিটে পৌঁছে গেছি। ওই জায়গাটা পৌঁছানো মানে যেই ওই জায়গাটা ক্রস করে গেছে, পার করে গিয়ে মানে ওই গেটম্যান যে নাগর মামা, সেই গেটের ভেতরে যখনই ঢুকে গেছে তখনই যেন একটা পুরো গা থেকে ভারী ভাবটা চলে গেছে, মানে একদম নর্মাল মানুষ যেরকম থাকে সেরকম ওর ফিল হচ্ছে। ও তারপরে মানে নিজেকে মানে প্রাণপণে ছুটে গিয়ে সেই নিজেকে ওই জায়গাটায় আনে, বলছে বিশ্বাস করবি না
কী সাংঘাতিক যে ওইটা আমার সাথে হয়েছিল, ওটা আমি আর জীবনে ভুলতে পারবো না। আমার সাথে কোনো দিন কোনো ভৌতিক কিছু হয়নি, আমি ভয় পেয়ে চিৎকার করতাম, স্বপ্নের মধ্যে এরকম দেখতাম, কিন্তু কোনো দিন এরকম একটা ফিল করিনি যেটা আমি নিজে মানে এত আমার দেখ তুই এত কিছু ভাবছিলি আর এত মনে হবে যে না এটা হয়তো আজকে যারা শুনবে তারা হয়তো বলবে যে হ্যাঁ এটা ভাবনার জন্য হয়তো একটা ইয়ে হয়েছে, কিন্তু না, বিশ্বাস কর আমার ওরকম কিছুই হয়নি। আমি স্পষ্ট শুনেছি এরকম একটা, আর ফিস 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 করে আওয়াজটা আমি কন্টিনিউ শুনে গেছি। এটা কখনোই হতে পারে না, মানে অন্য যাই হয়ে যাক না কেন এটা হবে না। ওই আওয়াজটা আমি ফিল করেছি, শুনেছি, আর আমি দৌড়েছি। এটা কোনো স্বপ্নের ভুল বা এটা কোনো অন্যরকম ভুল কিচ্ছু না, এটা একদম বাস্তব। তো যাই হোক, এরকম বলার পর আমি বুঝতে পারলাম যে না, এই দেখো ওই জায়গাটাই তো 100, ওই এরিয়াটাই কিন্তু প্রচুর রহস্যে ঘেরা। এদিকে কুয়ো, ওইদিকে একটা যে জমিটার উপর ইয়েটা হয়েছে, এই কী বলবো কোম্পানিটা হয়েছে, সেইখানেও একটা বস্তি ছিল, সেই বস্তিটাও কোনো না কোনোভাবে আগুন ধরে শেষ হয়ে গেছে। কত মানুষ ওই জায়গাটায় প্রাণ হারিয়েছে। তারপরে ওইখানে একটা কুয়ো ছিল যেটা কিনা একদম মাটির সাথে নিচে, সেই কুয়ো ভর্তি, কুয়ো ইয়ে ছিল, কুয়োর যে ব্যাপারটা একদম নিচু, সেখানে কুয়ো, নিচে কুয়ো, তারপরে জমির ব্যাপারটা তো আছেই। ওইদিকে যেখানে রোড, সেই জায়গাটায় আগে কবর ছিল, মানে একদম এখনও নাকি খুললে হাড়গোড় পাওয়া যায়, মানে এত কিছু 100 আর এত হরর ওই জায়গাটা পরিবেশটাই এমনই যে বলার কথা না। এবার আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, মানে যখন আমাকে বলছে তখন আমি বারবার জিজ্ঞেস করছি তুই রয়েছিস ওখানে ভাই, যে তুই তো ভয় পাস, লিটারেলি ও খুব ভয় পায়, মানে ভূত এই বিষয়টাতেই ওর খুব ভয়, অ্যালার্জি। তো আমি যে তুই রয়েছিস, কী করে রয়েছিস, কীভাবে থাকতে পারিস, কী করে থাকছিস, মানে এরকম জায়গায় কাজই বা কেন করছিস। তো যাই হোক, তো এই ছিল আজকের গল্প। তো হয়তো সে যদি থাকতো আরও অনেক অনেক হরর ভিডিও, মানে সরি হরর গল্প আমি হয়তো কালেক্ট করতে পারতাম। ভালো লেগেছিল আমার গল্পটা শুনে। আমি জানি না তোমাদের কাছে আমি কীভাবে প্রেজেন্ট করতে পেরেছি, কতটা তোমার ভালো লেগেছে তোমাদের, তবে আমার ভালো লেগেছিল। প্রথম থেকে যখন সমস্তটা ওরকমভাবে শুনছিলাম তো ভালোই লেগেছিল। তো অনেক ধন্যবাদ তোকে যে আমাকে শেষ এই গল্পটা উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। তো এইগুলোই একটা ছোটো ছোটো স্মৃতি যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে কালেক্ট করে রাখছি। হারিয়ে তো মানুষ যাবেই, এটা তো স্বাভাবিক, তাকে তো আর জোর করে রেখে দেওয়া যায় না, কোনো মানুষকেই সে নিজে থেকে না চাইলে রাখা যায় না। তো তুইও একটা টাইমে আমার খুব খুব প্রিয় মানুষ ছিলি, বন্ধু ছিলি, বা যাই ছিলি। তো আজ তুই নেই, কিন্তু তোর এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থাক। কখনো না কখনো যদি মনে হয় তখন আবার এই গল্পগুলো শুনলে আবার পুরনো স্মৃতিগুলো মনে পড়বে যে এই গল্পটাই তুই আমাকে টোটাল 55 মিনিট সামথিং কত অবধি শুনিয়েছিলি, মানে 55 মিনিট ধরে তোর সাথে ফোনে আমি গল্পটা শুনেছিলাম। আর প্রচণ্ড ভয়ও পেয়েছিলাম, ভাবছিলাম যে এরকম একটা জায়গায় কীভাবে সম্ভব, কাজ যদি আমি যেতে পারতাম, আমি একবার দেখতে চেয়েছিলাম, মানে দেখতে পারতাম, এরকম একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, তো চলো গাইজ, আজকে গল্পটা কেমন লাগলো শিগগির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অনেক দিন বাদে কিন্তু ভূতের গল্প আসলো, আশা করি তোমরা খুব এনজয় করবে। আর প্লিজ এটাকে বেশি বেশি শেয়ার করো, যাতে আমার গুরু বলতে পারো, গৌরবদা আর কৌস্তবদা, এদের কাছে ভিডিওটা পৌঁছায়, এরাও যেন একবার অন্তত আমার ভিডিওটা দেখে, একটা কমেন্ট করে, মানে এইটা আমার কাছে স্বপ্ন। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও ভূতের গল্প আসতে চলেছে নেক্সট, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, অন্য বন্ধুরাও আমার কাছে পাঠিয়েছে, অনেকগুলো গল্প জমে আছে, সেগুলো এবার পরপর আস্তে আস্তে আমি শেয়ার করব। তো চলো, আপাতত টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, সাথে কিন্তু কিছু রিলসও আছে, এই ভূতের গল্পের রিলস নয়, এমনি রিলসও প্রচুর ভালো ভালো রিলস দেওয়া হচ্ছে। প্লিজ তোমরা গিয়ে একবার দেখে নাও আমার দুটো চ্যানেল, সুচি স্লেটার আর বং সুচরিতা, এই দুটো চ্যানেলেই প্রত্যেকটা ভিডিও আপডেট দেওয়া হচ্ছে। তোমাদের যেটাতে মনে হয় সেটাতে গিয়ে একবার দেখে নাও। আর প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর কারা এই ভিডিওগুলো, মানে ভূতের গল্পটা পছন্দ করেছো তারা কমেন্ট করবে, আর কারা কোথা থেকে দেখছো আমার এই গল্প সেটাও কিন্তু লিখে দিও। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি।